রোহিঙ্গা জনগোষ্ঠী পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। তাদের বিরুদ্ধে অনেক কথা থাকতে পারে, কিন্তু তাদেরও তাদের দেশে ফেরত যাওয়ার অধিকার রয়েছে, বেঁচে থাকার অধিকার রয়েছে। উনি চিটাগোনিয়ান ল্যাঙ্গুয়েজে বলেছেন যে তোমরা এখানে আছো, তোমাদের বাপদাদার কবর ওই পারে রয়ে গেছে। এমন উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে আগামী রমজানে তোমরা ওখানে গিয়ে ঈদ করতে পারো, এটা বলে। জাতিসংঘ মহাসচিব এসেছিলেন বাংলাদেশে রমজানের সময়, যখন ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিলেন, দায়িত্বে ছিলেন। তো ওই সময় যে চুক্তি অনুযায়ী রোহিঙ্গারা আগামী বছর ওখানে ঈদ করবে বা যাবে, এরপরে সংখ্যা বলা আছে যে এত সংখ্যক রোহিঙ্গা, এখানে 1 লাখ রোহিঙ্গা বা সাম নাম্বার তারা ওখানে যাবে। এই ব্যাপারে কি কোনো অগ্রগতি আছে? আর যদি 1 লক্ষ বা 1 লক্ষাধিক যায়ও, বাকিদের কি হবে আসলে? না, এরকম কোনো কথাবার্তা তো সেখানে হয়নি। হয়েছে এটি যে তখনকার সময় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বক্তব্যে বলেছিলেন যে ঈদের সময় আমরা যেটি করি, আমাদের প্র্যাকটিস হচ্ছে আমরা গ্রামে যাই, আমাদের নিজের পিতৃভূমিতে যাই, আমাদের দাদা দাদির কবর জিয়ারত করি, বাপ মার কবর জিয়ারত করি, কিন্তু উনি চিটাগোনিয়ান ল্যাঙ্গুয়েজে বলেছেন যে তোমরা এখানে আছো, তোমাদের বাপদাদার কবর ওই পারে রয়ে গেছে। এমন উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে ভবিষ্যতে আগামী রমজানে তোমরা ওখানে গিয়ে ঈদ করতে পারো, এটা বলেছেন। মানে এটা ওনাদের একটা উইশফুল একটা ডিজায়ার ছিল, এবং এটা বলার কারণে অনেকেই উৎসাহিত হয়েছে, এটাও ঠিক। এবং বাস্তব কারণ তো ভিন্ন। রিপাট্রিয়েশনের বিষয়টা তো আমাদের হাতে নাই, ইনফ্যাক্ট বাংলাদেশের হাতে তো নেই, এককভাবে বাংলাদেশের হাতে নেই। বাংলাদেশ হচ্ছে একটা ওয়ান অফ দি স্টেক হোল্ডার্স, কিন্তু মেইন স্টেক হোল্ডার তো হচ্ছে মিয়ানমার। এবং মিয়ানমারের সরকারের এবং রাখাইনে এখন এই মুহূর্তে তাদের আমরা অস্তিত্ব টের পাচ্ছি না, এবং সেখানে নন স্টেট অ্যাক্টররা রয়েছেন। তো ফলে যে উইশফুল স্পিচ উনি দিয়েছিলেন, তার প্রতিক্রিয়ায় অনেকে হয়তো বিষয়টাকে ব্যঙ্গ করছেন এবং এটা বলছেন যে মিডিয়াও হয়তো ওইভাবে ফ্রেমিং করেছে বিভিন্নভাবে, হতে পারে। কিন্তু এটা বলার মধ্যে আমি কোনো অপরাধ দেখিনি। আমরাও তো বলি যে আগামী বছর চলে যাবো, নিশ্চয়ই চলে যাবো। আমরা তো এই স্বপ্নগুলো জিয়ে রাখতে চাই, কারণ আমি যদি বলি যে যেতেই পারবা না, তাহলে তাদের অবস্থা কি হবে? হ্যাঁ, তা আমরা তো মানে এই স্বপ্নের কথা জিয়ে রাখতে হবে, আমি মনে করি। বিভিন্ন আলোচনা আছে যে তৃতীয় কোনো দেশে বা তৃতীয় দেশসমূহে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা যায় কিনা। আপনি কি এটাকে কোনো তৃতীয় দেশে পুনর্বাসনের তো একটা পদ্ধতি আছে। যে কোনো শরণার্থী সমস্যার 3টি বিধিবদ্ধ সমাধান সাধারণত মানে যারা এক্সপার্ট তারা বলেন আর কি। একটি হচ্ছে যে তার নিজ দেশে প্রত্যাবাসন করা, রিপাট্রিয়েশন। সেকেন্ড হচ্ছে আপনার যেই দেশে হোস্ট কান্ট্রিতে ইন্টিগ্রেট করে ফেলা। আর থার্ড হচ্ছে থার্ড কান্ট্রিতে রিসেটেলমেন্ট করা। তো রোহিঙ্গাদের ক্ষেত্রে যেটি বাস্তবতা সেটি হচ্ছে যে এখানে যে জনসংখ্যা এবং যে জনসংখ্যার বৃদ্ধির হার, তাতে তৃতীয় দেশের রিসেটেলমেন্ট এটি একেবারেই একটি অসম্ভব ব্যাপার। আমরা গত প্রায় 5 বছর ধরে সরকার রিসেটেলমেন্ট বন্ধ করেছেন বিভিন্ন প্রতিক্রিয়ার কারণে, এবং গত 5 বছর ধরে এটি আবার চালু আছে। তাতে করে গত 5 বছরে আমরা দেখতে পেয়েছি আপনার বিভিন্ন দেশে মাত্র 7,000 লোক গিয়েছে, এবং সবচেয়ে বেশি রোহিঙ্গা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু ট্রাম্প মানে আপনার 2 মাসে যে শিশু জন্মগ্রহণ করে এর কাছাকাছি আর কি। মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার এটা বন্ধ করে দেওয়া হয়েছে। মানে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে যিনি সরকার আছে, যে সরকার আছে, তারা কিন্তু আপনার রিসেটেলমেন্ট বন্ধ ঘোষণা করেছে। ফলে এখন কিছু সংখ্যক লোক যাচ্ছে অস্ট্রেলিয়া এবং কানাডাতে, খুবই কম সংখ্যক। তো সুতরাং ইন নো ওয়ে থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট ইজ দি সলিউশন ফর রোহিঙ্গা ক্রাইসিস। আর বাকি থাকে দুটির মধ্যে একটি হচ্ছে ইন্টিগ্রেশন। তো দেখুন, ইন্টিগ্রেশন বাংলাদেশ কিভাবে করবে? বাংলাদেশ একটি ছোট্ট দেশ, অর্থনৈতিকভাবে অত শক্তিশালী দেশ না, ভূমির বিবেচনায় তো জায়গা নেই আমাদের। ডেন্সলি পপুলেটেড, 180 মিলিয়ন পিপল আর লিভিং। আমাদের প্রায় 1 কোটির মতো লোক সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে যায়, কাজ করে।
সেইখানে আমরা এই লোক ইন্টিগ্রেট করব। সবচেয়ে বড় কথা হলো তারাও ইন্টিগ্রেট হতে চায় না, আর আমরাও ইন্টিগ্রেট করতে পারি না। কারণটা হচ্ছে আমরা তো আমাদের এই ছোট্ট ভূমিটি আশেপাশের দেশের স্টেটলেস মানুষের ডাম্পিং গ্রাউন্ড হতে দিতে পারি না। এটা তো মানে এটা আমরা তো এখানে আমাদের নাগরিকদের সুস্থভাবে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। মৌলিক চাহিদা পূরণ তো প্রথম দায়িত্ব। কেন আমরা অন্য দেশের নাগরিকদেরকে এখানে ইন্টিগ্রেট করব? আমাদের কি শ্রমিকের অভাব রয়েছে? আমাদের কি কোনো ক্ষেত্রে মানব সম্পদের অভাব রয়েছে? আমরা তো এমনিতেই এক ধরনের ডেমোগ্রাফিক আপনার ডিভিডেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছি, যদিও আমরা এটা কতটুকু কাজে লাগাতে পারছি সেটি একটি বড় প্রশ্ন। যেখানে আমাদের যুবকরা ভূমধ্যসাগরে ডুবে মারা যাচ্ছে, যেখানে আমাদের যুবকদেররা মধ্যপ্রাচ্যের ডেজার্টের মধ্যে মানবেতর কষ্ট করে শ্রমিকের কাজ করছে, সেখানে কেন অন্য দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ইন্টিগ্রেট করতে যাবে? এটি একটি অবান্তর প্রশ্ন। রাজনৈতিকভাবে কোনোভাবে এটি গ্রহণযোগ্য কোনো প্রস্তাবনা নয়। আর তৃতীয় যে সমাধান সেটি হচ্ছে প্রত্যাবাসন, এবং প্রতিটি রোহিঙ্গা চায় তার দেশে ফেরত যেতে, এবং এটা ওদের একটি মৌলিক মানবিক অধিকার তাদের দেশে ফেরত যাওয়া, এবং এটা কোনো কারো মার্সির উপর নির্ভর করা উচিত নয় আমি মনে করি। এবং আমি যত তাড়াতাড়ি সম্ভব মিয়ানমার গভর্নমেন্ট সহ ওখানকার যে কর্তৃপক্ষ তারা যদি বুঝেন বিষয়টা, যে রোহিঙ্গাদের পিতৃভূমি এটি, শত শত বছর ধরে তাদের পিতৃপুরুষের আবাসভূমি এটি, এখানে তারা থাকবে, তত মঙ্গল হবে। এটা সবার জন্য মঙ্গল হবে, এই অঞ্চলের জন্য মঙ্গল হবে। নতুবা এই ধরনের একটি আপনার ক্রাইসিস, আপনার এটি একটা সিকিউরিটি ক্রাইসিসে রূপান্তর হলে এটি শুধু বাংলাদেশের জন্য সমস্যা হবে না, পুরো অঞ্চলের জন্য একটি ক্রাইসিসে রূপান্তর করবে। এটা কারোর জন্য ভালো হবে না। যত তাড়াতাড়ি শুভ বুদ্ধির উদয় হবে সংশ্লিষ্টদের, যেমনটা আপনি বলছিলেন যে ক্ষেত্রে এককভাবে শুধু বাংলাদেশের দায়িত্ব না, বাংলাদেশের উপরে এটা একটা বড় লায়াবিলিটি, কিন্তু এখানে অন্যান্য স্টেক হোল্ডার যারা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডেফিনেটলি আমাদের সরকার আশা করি এই বিষয়টি দেখছেন এবং দেখবেন, যত দ্রুত সম্ভব তারা তাদের দেশে ফেরত যেতে পারে। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যদি এক বাক্যে আপনি বলেন যে আন্তর্জাতিক সম্প্রদায়, মিয়ানমার সরকার এবং আমাদের দেশের জনগণ, সবার উদ্দেশ্যে যদি আপনি একটি বার্তা দেন, সেই বার্তাটি কি হবে? সে বার্তাটি হচ্ছে আপনার রোহিঙ্গা জনগোষ্ঠী পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী। তাদের বিরুদ্ধে অনেক কথা থাকতে পারে, কিন্তু তাদেরও তাদের দেশে ফেরত যাওয়ার অধিকার রয়েছে, বেঁচে থাকার অধিকার রয়েছে। তো আমাদের বাংলাদেশ সরকারের যে উদ্দেশ্য হচ্ছে তাদেরকে তাদের দেশের সসম্মানে ফেরত যেতে দেয়া, ফেরত যাওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা চালানো এবং উৎসাহিত করা এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কাজ করা। সেকেন্ড হচ্ছে যতদিন না তারা ফেরত যেতে পারছে ততদিন অন্তত ন্যূনতম মানবিক জীবনযাপন যারা তার করতে পারে সেজন্য বাংলাদেশের পাশে দাঁড়ানো সবার, এবং সেখানকার বাংলাদেশি কর্তৃপক্ষ যারা রয়েছে, যে সকল সংস্থা কাজ করছে তাদের পাশে দাঁড়ানো, যাতে এই যে 52% শিশু, 52% নারী, এই দুই জনগোষ্ঠী মিলে 78%, 100 জনের মধ্যে 78 জন শিশু এবং নারী, এই যে একটি ভালনারেবল কমিউনিটি, তাদের পাশে দাঁড়ানো সবারই কর্তব্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভবিষ্যতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।